হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে শনিবার, বেলা প্রায় 11:30টার মতো বাজে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। আমি গতকাল রাতে 4:30টার মতো বেজে গেছে আমার ঘুমাতে ঘুমাতে। আর দাদাদের মনে হয় আরও দেরি হয়েছে, ওরা কখন ঘুমিয়েছে জানি না। তো এদিকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আজকে আমি একটু মাছ ভিজিয়ে রাখছি, রান্নাবাড়ি করব। গতকাল রাতে দাদা আসলেন রাতের দিকে, তারপরে আমরা আসলে ইনস্ট্যান্টলি আলু ভর্তা, ডিম ভাজা, ডাল এরকম একটা শান্তির খাবার খাইয়েছি দাদাকে। দাদা যদিও পেট মন সব ভরেই খেয়েছেন, আমার মোটেও মন ভরেনি। তো এই জন্য আমি সকাল সকাল উঠেই ডাল কি বলে মাছ ভিজিয়ে দিলাম। মাছের ওই যে ক্লিনিং করতেই তো একটু সময় বেশি লাগে। ভাবছিলাম যে মেয়ে ঘুমাতে ঘুমাতে মাছ আমি একদম অ্যাটলিস্ট ভাজাটা শেষ করে ফেলবো, তা না, মেয়ে অলরেডি উঠে গেছে। আমি বিছানা ছাড়লেই ও জানে কীভাবে টের পেয়ে যায় জানি না, আমি উঠলেই ও উঠে যাবে, সেটা যখনই হোক না কেন। তো তাড়াতাড়ি করে আমি মাছগুলোকে ক্লিন করে নিলাম, তারপরে হলুদ লবণ তেল মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম যে ওটা ভাজি হতে থাক। আর এইদিকে বাকি কাটাকুটি যা যা আছে সেগুলো আমি সেরে নিব। তো আমি তো আসলে আগের থেকে সেভাবে জানতাম না যে দাদারা আসবেন বা থাকবেন, তাহলে না আমি আগে থেকে রান্নাবান্না করে রাখতাম। যেহেতু আজকে বিকাল আমাদের একটা অনুষ্ঠান আছে, ওই সুবাদেই আসলে দাদারা এসেছেন দূর থেকে। অনিন্দদা এসেছেন ওহাইও থেকে, কল্লোলদা এসেছেন ইলিনয় থেকে, ওকলাহোমা থেকে এসেছেন বিনায়কদা। এ তো গেল শুধু আমার চেনা জানা মানুষদের মধ্যে। এছাড়া আমাদের শহরের আজকে প্রত্যেকটা বাসায় বাসায় কোনো না কোনো গেস্ট আছে, ওই যে ফ্রেন্ডরা সবাই এসেছে আশেপাশ থেকে। তো ও উঠেও আমার সাথে একটু হেল্প করছে আমাকে, ও চা বসিয়ে দিল। আর একটু পরেই আবার ও আর কল্লোলদা খেলতে যাবে। তো বলছে যে খুব একটা ব্রেকফাস্টের জন্য কিছু না করতে, জাস্ট চা খেয়েই নাকি ওরা চলে যাবে, এসে ঠিকঠাক মতো ভাত খাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে একটু ওয়াফেল ভেজে দেই। আমি রিসেন্টলি ওয়াফেল মেকারটা কিনেছি, এর আগে কখনোই আমার ওয়াফেল ভালো লাগতো না। হুট করে কেন যেন মনে হলো যে ভাবলাম একটা ওয়াফেল মেকার কিনি, যদি অনুভূতি একটু খায়। ও একেবারেই খায় না, ওর ওয়াফেল একদমই ভালো লাগে না, আমি মাঝে সাঝে বানিয়ে খাই আর কি। তো এদিকে গরম গরম ওয়াফেল ভেজে দিলাম দাদাদেরকে, আর সাথে গরম গরম চা। তো তিনজনে মিলে চাটা খেয়ে ওরা দুজনে চলে গেল খেলতে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম। আমি আজকে প্ল্যান করেছি একটু বাঁধাকপি ভাজি করব, আর রুই মাছের একটা পাতলা ঝোল করব যে আলু ফুলকপি দিয়ে, আর হচ্ছে সাথে একটু মুড়ি ঘন্ট করব। কি করছো তুমি? ফোম? কাকে ফোন করছো? কাকে ফোন দিচ্ছ? দিদু? তাহলে ফোন দাও, বলো হ্যালো দিদু, বলো। দিদু। কি বলছে দিদু? কি বলেছে দিদু? আর তুমি মুখে এটা কি দিয়েছো মা? মুখে কি দিয়েছো? শ্রীধার জন্য তো আজকে পুরো ঈদের দিন, কারণ সে একদম টোটালি কোকোমেলন দেখছে, তো দেখছেই। আমি চ্যানেলটা চেঞ্জ করতে সময়টাও আসলে পাচ্ছি না, আমি এতটাই বিজি। আর তাকে অকুপাই করে রাখার জন্য আমি টিভি ছেড়ে রেখেছি, আর তার সাথে তার মার্কার এটা ওটা যা মন চায় তাই, জল টল নিয়ে একাকার অবস্থা। কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমার খুব তাড়াতাড়ি করে রান্না সারতে হবে। ইউজুয়ালি না আমরা তো মাছে আসলে পেঁয়াজ রসুন ওভাবে খাই না, যার জন্য মাছ রান্নাটা আমার জন্য এত ইজি আর এত তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আসলে মসুর ডাল হয়ে গেছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, মুগ ডাল বসিয়েছি একটু লাউ দিয়ে, আর ওদিকে মাছের ঝোলও রেডি, একটু ধনিয়া পাতা দিব, ওর বাবাকে বলেছি আসার সময় নিয়ে আসতে। আর মুড়ি ঘন্টও হয়ে গেছে, চাল দিয়ে আমি মুড়ি ঘন্ট করি। আর এছাড়া বাঁধাকপি ভাজিও হয়ে গেছে। আর এদিকে আমি একটু মাংস বসিয়েছি। আসলে কি, আমার খেয়াল ছিল না, আমি হুট করে অনিন্দদাকেও ইনভাইট করেছি। তো ততক্ষণে আমার মাছ টাছ রান্না হয়ে গেছে, আর ওগুলোতে আমি ঝাল দিয়েছি। তো হুট করেই আমি একটু করে চিকেন বসিয়ে দিলাম, মিষ্টি করে রান্না করছি কোরমা স্টাইলে, যেহেতু দাদা ঝাল খেতে পারেন না। তো দুপুরের খাবার দাবার আমি একদম রেডি করে আমরা বসে গেলাম, ঝটপট খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম কনসার্টে। তো এসেই দেখছি কনসার্ট শুরু হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে সিট টিট নিয়ে বসে পড়লাম আমরা, একদম সেই রকম একটা ব্যাপার। তো প্রথমে গান গাচ্ছেন রাফি আলম, উনি ভার্জিনিয়াতে থাকেন। অনেক বছর আগে উনিও একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে বাংলাদেশ থেকে ইউএসএতে এসেছিলেন, তারপরে সেটেল ডাউন করেছেন এখানেই। উনি কিন্তু শুধুমাত্র সিঙ্গার না, উনি কম্পোজারও, ওনার নিজস্ব কিছু গানও উনি গেয়েছেন, তার সাথে সাথে বাংলাদেশের যে খুব ফেমাস ব্যান্ড সংগুলো আছে সেগুলোও করেছেন। আর এদিকে আমার মেয়ে পুরোপুরি ঘুম দিয়ে দিয়েছে। ওই যে দুপুরবেলা তো সে ঘুমায়নি, সারাদিন খেলেছে সে, এদিকে আমি রান্না করেছি, তো সেই জন্য সে জয়ার কোলে একদম ঘুম দিয়ে দিল। আর ও ঘুমিয়ে যাওয়ার কারণে আমিও খুব সুন্দর মতো কনসার্টটা এনজয় করতে পারছি।
রাফি আলমের চমৎকার পারফরমেন্সের পর এরপর স্টেজে উঠবে অর্থহীন। অর্থহীন ব্যান্ড বাংলাদেশ থেকে এসেছে ইউএসএতে বেশ কয়েকটা পারফর্ম করার জন্য, যার মধ্যে একটা হচ্ছে এই পার্ডু ইউনিভার্সিটি ক্যাম্পাসে। বাংলা ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যান্ড হচ্ছে অর্থহীন, আর তার যে মেইন ভোকাল সুমন, তার জন্য মানুষ ক্রেজি। আমার লেখা সবগুলো গান ও ভাইরা সবাই যত খুশি ভাবো তুমি স্বপ্ন দেখো পাবে না তুমি কোনো কিছুই ওর কাছ থেকে। আমি তো দিয়েছি যত মানুষ তুমি তো পেয়েছিলে সেই জানতে পারো না বাকি রচনা অনেক দিনে পার্ডুতে আসার পর থেকে না আমরা কনসার্টের ওপর কনসার্ট পাই, কারণ বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে প্রতি বছরই 2টা করে কনসার্ট অ্যারেঞ্জ করা হয়। আর ওই যে আমার মেয়ে যে এনজয় করছে, ও না কনসার্ট খুব ভালোবাসে, ও গান খুব ভালোবাসে, ওর অভ্যাস আছে। আমি যখন 9 মাসের প্রেগনেন্ট ছিলাম তখন শাফিন আহমেদকে শুনেছি, তারপরে যখন ওর বয়স 30 দিন তখন পার্থ বড়ুয়াকে শুনেছি, ওর যখন বয়স 7 মাস তখন ওয়ারফেস আর আর্টসেলকে শুনেছি। তো ও আসলে এই লাউড মিউজিকে অভ্যস্ত, আর ছোটোবেলা থেকে অভ্যাস করার কারণে না আমি এখন নিজেও খুব এনজয় করতে পারি। আর আমার সাথে আমার বেস্ট বাডি হিসেবে থাকে আমার মেয়ে অনুভূতি। অর্থহীন ব্যান্ডের যে মেইন ভোকালিস্ট সুমন, উনি কিন্তু শুধুমাত্র একজন মিউজিশিয়ান বা পারফর্মারই না, উনি একজন ওয়ারিয়ার, উনি একজন ফাইটার। উনি কিন্তু মাল্টিপল টাইমস ক্যান্সারের সাথে ফাইট করে সারভাইভ করেছেন। তো এই মানুষটা যে 2টা পায়ে দাঁড়িয়ে একটার পর একটা গান গেয়ে যাচ্ছেন, এটাই কিন্তু একটা দেখার মতো জিনিস। আমিও কিন্তু ঠিক ওনাদের মতোই, যারা অনেক দূর থেকে শুধুমাত্র ওনার গান শুনতে, ওনাকে একবার দেখতে এসেছেন, যে এই মানুষটা কতটা স্ট্রং মেন্টালিটির, কতটা স্ট্রং পার্সোনালিটির, যে এত যুদ্ধ করেও উনি এখন পর্যন্ত গান গেয়ে যাচ্ছেন। তো অনেকক্ষণ ওনার গান শুনলাম, তারপরে যখন একটু বেইজ মানে কি বলবো বিট টিট একটু বেশি হচ্ছিল, ওই সময় আমরা একটু বাইরে চলে আসলাম মামনিকে নিয়ে। আর এখানে এসে এনিসা দেখলাম হামাগুড়ি দিচ্ছে, তো ওকে দেখে ইনায়া, অনুভূতি ওরা 2জনে মিলে হামাগুড়ি দেওয়া শুরু করলো। এনিসা থেকে কিন্তু ওরা 2জনেই বেশ মানে বছর খানেক 1.5 বছরের মতো বড়, কিন্তু ওই যে এনিসাকে দেখে ওরা বেশ আনন্দ করছে আর কি। আমিও যেহেতু বেইস বাবা সুমনকেই দেখতে গিয়েছিলাম, তো ওনার কনসার্ট পুরোটা শেষ করে ওনার সাথে ছবি টবি তুলে তারপরে আমরা বাসায় আসলাম। আমি মামনিকে নিয়ে, আরিবাকে আর আরিবার আম্মুকে নিয়ে মানে আপুকে নিয়ে আমি আগেই চলে আসলাম। ওর বাবা পরে আসলো দাদাদের সাথে। আমি এসেই ভাত টাত বসিয়ে দিলাম, খাবার দাবার সব গরম করতে দিলাম। রান্না তো আগেই করে গেছি, তো জাস্ট একটু ফিনিশিং টাচ দেওয়া লাগতো আর কি। তো আমি না কেন যেন বাসায় যদি কাউকে বলি, আমার কাছে মনে হয় সাদা ভাত, ডাল, মাছ মানে আমার কমফোর্ট ফুডটা আমি তাকে দিতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি। এরপরে খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো খেলা। ওরা তো কার্ড খেলতে বসে গেল, আমরা গল্প করছিলাম। তো গল্প করতে করতে আমরা 4টা পর্যন্ত মোটামুটি গল্প টল্প সেরে লাবণীরা চলে গেল। আমি, লাবণ্য দি আর অনুভূতি ঘুমিয়ে গেলাম, আর বাকিরা ভোর 6:30 পর্যন্ত খেললো। তারপরে যা হয় দুপুর 1টা বাজলো চোখ খুলতে খুলতে। তো এরপর ওঠার সাথে সাথেই ফয়সাল ভাই ফোন দিলেন, বললেন যে তাদের বাসায় আজকে লাঞ্চ করতে। তো পরে আর আমি তেমন কিছুই করলাম না, আমি একটু চা বানালাম, আমরা চায়ের টেবিলে আবার একটু গল্প করলাম, তারপরে আবার কি রেডি টেডি হয়ে লাবণীর বাসায় চলে গেলাম। লাবণীর বাসায় গিয়ে ওর খাবার দাবার দেখে তো আমার মন আবার ভালো হয়ে গেল, কারণ ভাত, মাছ, মাটন, ডাল মানে একদম কমফোর্ট ফুড। নিজে আসলে প্রতিদিন রান্না করে খাই, তো একটু রান্নার হেরফের হলে খুবই ভালো লাগে। এই করতে করতেই না আমরা কোন দিক দিয়ে যে 2টা দিন কাটিয়ে ফেললাম সবাই একসাথে টেরই পেলাম না। দাদারা দূর দূরান্ত থেকে এসেছেন, তো ওনারাও এখন রওনা দিবেন বাড়ির পথে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলে। টাটা।